আসসালামু আলাইকুম। ফিজিক্স আর নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা শক্তির সংরক্ষণশীলতা বিষয় নিয়ে কথা বলছিলাম। আজকে আমরা শক্তির সংরক্ষণশীলতার আরও কিছু ম্যাথ একটু ডিটেলসে দেখার চেষ্টা করব। আচ্ছা, শক্তি। আচ্ছা ধরো এখানে এ থেকে বি পর্যন্ত উচ্চতাটা হচ্ছে মনে করো 50 মিটার। হ্যাঁ, এখন এ হতে 5 কেজি ভরের একটি বস্তু ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়া হলো। এখন প্রশ্ন হচ্ছে, দেখো প্রশ্নটা এইভাবে বলে যে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ হবে। ধরো এটা তোমার পরীক্ষায় আসা প্রশ্ন। ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তিটা গতি শক্তির দ্বিগুণ হবে। অর্থাৎ এখানে খেয়াল করো, এ থেকে বি টোটাল উচ্চতা কত? 50 মিটার। এর মাঝে এমন একটা জায়গা তোমাকে খুঁজে বের করতে হবে যে জায়গাতে গেলে তোমার বিভব শক্তিটা গতি শক্তির কি হবে? দ্বিগুণ হবে। অর্থাৎ বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ হবে। ওই জায়গাটা কোথায় তোমাকে ম্যাপ করে বের করতে হবে, সেই জায়গাটা কোথায়। আর অবশ্যই সেটা ভূমি থেকে কত উচ্চতায়, তাহলে ভূমি থেকে কত উচ্চতায় ওই জায়গাটা তুমি খুঁজে বের করবা। এই প্রশ্নটা ইচ্ছা করলে স্যার বা পরীক্ষাতে শীর্ষ থেকে কত নিচে বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ হবে এইভাবে পরীক্ষায় আসতে পারতো। আচ্ছা, যে ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ এটা বুঝতে পারবা, সে আশা করি শীর্ষ থেকে কত নিচে সেই জায়গাটা সেও খুঁজে বের করতে পারবা। অথবা এই ক্ষেত্রে ভূমি থেকে কত হচ্ছে বিভব শক্তি গতি শক্তি দ্বিগুণ না করে তোমাকে পরীক্ষাতে গতি শক্তি বিভব শক্তির দ্বিগুণ সেটাও চাইতে পারতো। অথবা এমনটা চাইতে পারতো যে কোথায় গতি শক্তি বিভব শক্তি সমান হবে, সেটাও চাইতে পারতো। অথবা কোথায় বিভব শক্তি গতি শক্তির 1/3 বা 1/4 হবে। এভাবে যে কোনো কিছু, এখানে দ্বিগুণ 3 গুণ 5 গুণ 7 গুণ অর্ধেক 1/3 যে কোনো একটা কথা তোমাকে চাইতে পারে। আচ্ছা, এই ম্যাথটা সলিউশন করে আমি যদি দ্বিগুণের পরিবর্তে 3 গুণ হইতো তখন কি করতাম, অথবা অর্ধেক অর্ধেক যদি বলতো তখন কি করতাম, এগুলো একটু দেখাই দেওয়ার চেষ্টা করব। আশা করি মনোযোগ সহকারে ভিডিওটা তোমরা দেখবা। আচ্ছা, এখানে প্রথমত কি কি তথ্য তোমার দেওয়া আছে তুমি আগে নিয়ে নিবা। দেওয়া আছে উচ্চতা উচ্চতা এ বি ইজ ইকুয়াল টু 50 মিটার, 50 মিটার। আর এ হতে কত কেজি ভরের বস্তু ফেলে দেওয়া হয়েছে? 5 কেজি ভরের বস্তু। বস্তুর ভর এম ইজ ইকুয়াল টু 5 কেজি। তোমরা কিছু কিছু ম্যাথের মধ্যে দেখবা এখানে যে বস্তুটার ভর 5 কেজি উল্লেখ করা আছে, এই ভরটা 5 কেজি উল্লেখ করা নাও থাকতে পারে, কোনো ভরই উল্লেখ নাও থাকতে পারে। তখন তুমি ম্যাথটা কেমনে করবা? এইভাবে 5 কেজি উল্লেখ থাকাতে তুমি ম্যাথটা যেভাবে সলিউশন আনবা, যদি কোনো বস্তুর ভর উল্লেখ করা না থাকে তাহলে কোনো একটি বস্তুর ভর জাস্ট এম ধরে নিবা, জাস্ট এম এম ধরে নিয়ে সেম ভাবে ম্যাথ করার চেষ্টা করবা, দেখবা তোমার অ্যান্সারটা প্রায় চলে আসবে। অর্থাৎ ভর এখানে মুখ্য বিষয় নয়। আচ্ছা, এরপরে আমরা একটা উদাহরণ যেখানে ভরটা মিসিং করে দেখার চেষ্টা করব। আচ্ছা, তাহলে উচ্চতা দেওয়া আছে টোটাল হচ্ছে এবি কত? 50 মিটার। যে বস্তুটা এ হতে ছেড়ে দেওয়া হয়েছে সেই বস্তুটা কত কত কেজি ভরের? 5 কেজি ভরের। এখন প্রশ্ন ছিল ভূমি থেকে কত উচ্চতায়, অর্থাৎ ভূমি থেকে কত উপরে, ভূমি থেকে কিন্তু কত উপরে বিভব শক্তিটা গতি শক্তির কি হবে? দ্বিগুণ হবে। আচ্ছা, ভূমি থেকে কত উপরে যে দ্বিগুণ হবে সেই জিনিসটা তো আমি জানি না। যে জিনিসটা আমি জানি না সেটা আমি ইচ্ছা করলে ধইরা নিতে পারি। তাহলে আমি যদি ধরে নেই, ধরি ভূমি হতে 1 মিটার উচ্চতায়, কত মিটার উচ্চতায়? ভূমি থেকে ধরো 1 মিটার উচ্চতায়। এখানে তুমি একটা বিন্দু ইচ্ছা করলে ধরতে পারো সি বিন্দুতে। তাহলে ভূমি হতে 1 মিটার উচ্চতায় সি বিন্দুতে কে কার দ্বিগুণ? বিভব শক্তি
শক্তি গতি শক্তির দ্বিগুণ হবে। আচ্ছা ধরো এটা আমি ধরে নিলাম ভূমি থেকে কতটুকু উপরে, ভূমি থেকে x মিটার উচ্চতায় কোন বিন্দুতে, সি বিন্দুতে। কে কার দ্বিগুণ, বিভব শক্তিটা গতি শক্তির কি হবে, দ্বিগুণ হবে সি বিন্দুতে। তাহলে এই সি বিন্দুতে আমি গতি এবং বিভব দুটোই বের করার চেষ্টা করি। আচ্ছা সি বিন্দু যদি বি থেকে সি পর্যন্ত যদি x মিটার হয়, বি টু সি, বি থেকে সি পর্যন্ত যদি x মিটার হয়, এ থেকে সি পর্যন্ত কত একটু খেয়াল করো তো। বি থেকে সি হচ্ছে x, তাহলে এ থেকে সি কত, মোট উচ্চতা ছিল কত 50, তাহলে ওইটুকু হচ্ছে বাকি অংশটা। অর্থাৎ এ থেকে সি কত আসবে 50 মাইনাস এক্স। তোমরা এক্স এর একটা ভ্যালু তো একসঙ্গে পাবা, 10 20 30 কিছু একটা পাবা। ধরো এটা যদি 30 মিটার হয় তাহলে এইটুকু কত 50 হবে না, 50টা তুমি কিভাবে বের করবা, এই মোট থেকে এই 20 তো বাদ 30 তো বাদ দিবা। আচ্ছা এক্স এর ভ্যালুটাই আমাদের আজকের অঙ্কের মূল বিষয়, এক্স এর মানটা কত এটাই আমরা এখন বের করার চেষ্টা করব। তাহলে বিসি কত এক্স, অতএব এ থেকে সি পর্যন্ত কত, এ সি কত আসবে 50 মাইনাস এক্স মিটার। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো। দেন তাহলে আমি এই সি বিন্দুতে বিভবটা গতির দ্বিগুণ ধরে নিছি, তাহলে সিতে আমি গতিও বের করব, এই সি বিন্দুতে বিভব শক্তিও বের করে দেখার চেষ্টা করি। তাহলে অতএব সি বিন্দুতে ধরো বিভব শক্তি যদি বের করি, বিভব শক্তি ইপি ইজ ইকুয়াল টু এম জি এইচ। এখন এইচটা কোনটা, সি বিন্দুতে তুমি কি শক্তি বের করতে যাচ্ছ, বিভব শক্তি। বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা নিচ থেকে উপর দিকে গণনা করতে হয়, আগের ভিডিওতে আমরা দেখছি বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা নিচ থেকে উপরের দিকে ধরতে হয়। তাহলে এখান থেকে নিচ থেকে উপরে বলতে এখানে বিসি, নিচ থেকে উপরে। এখন এমটা তুমি জানো, এমটা হচ্ছে কত কেজি 5 কেজি, জি এর মান 9.8, আর বিসির উচ্চতা তুমি কত ধরে নিছো এক্স। তাহলে যদি এটা গুণ করি আমরা আসে হচ্ছে 49x, 49x। এটা হচ্ছে সি বিন্দুতে কি শক্তি, বিভব শক্তি। এবার এই সি বিন্দুতে যদি আমরা গতি শক্তি বের করি, এবার আসো এই পাশে সি বিন্দুতে গতি শক্তি ই কে ইজ ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। আর ভি স্কয়ারের সূত্র আমরা জানি ইউ ইকুয়াল টু 0 হলে ভি স্কয়ার ইকুয়াল টু 2gh, এটা সবাই আমরা আগের ভিডিওতে জানি। তাহলে ই কে ইজ ইকুয়াল টু হাফ এম 2gh। আর এইচটা কোনটা ব্যবহার করবা, সেই বিন্দুতে যখন তুমি গতি শক্তি বের করবা, গতির শক্তিটা হচ্ছে উপর থেকে নিচের দিক, দ্যাটস মিন এসি। এখন এসি এর ভ্যালুটা কত, হাফ ইন্টু 9 সরি ভর ছিল 5 কেজি, 5 2 ইন্টু 9.8 ইন্টু এইচটা কত 50 মাইনাস এক্স। অর্থাৎ যদি আমি এগুলোর গুণ করি 9.8 50 মাইনাস এক্স, ইচ্ছা করলে তুমি ভিতরে গুণ করে দিতে পারো, এখানটাতে ইচ্ছা করলে তুমি গুণ করে নিতে দিতে পারো 50 ইন্টু 49 2450 মাইনাস 49x, অর্থাৎ 49 দ্বারা ভিতরে আমি গুণ করে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা এবার আমি ধরছিলাম কি ভূমি হতে, প্রশ্ন ছিল ভূমি হতে কত উচ্চতায় বিভব গতির কি হবে, দ্বিগুণ হবে। আমি ধরছিলাম সেই বিন্দুটা কোনটা, সি বিন্দু। সি বিন্দুতেই বিভবটা গতির দ্বিগুণ। তাহলে এবার একটু খেয়াল করো তো কি শর্ত দিছে, শর্ত মতে কে কার দ্বিগুণ, বিভবটা গতির দ্বিগুণের সমান। কে বিভব, বিভব শক্তিটা কার দ্বিগুণ, গতির দ্বিগুণ। তাই বিভব শক্তি যদি ইপি হয়, গতি শক্তিটা কত ইকে, ইকে এর দ্বিগুণের সমান। শর্তটা থেকে তাই তো বুঝতে পারছি, তাহলে বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ, অর্থাৎ বিভব শক্তিটা গতিরে দ্বিগুণ করলে তার সমান হবে। তাহলে বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণের সমান। তাহলে ইপি এর মান আমি কত জানি, ইপি এর মান জানি আমি 49x, 49x। আর ইকে এর মান কত, ইকে এর মান হচ্ছে 2450 মাইনাস 49x ইন্টু কত 2। এখন কেউ যদি এইভাবে ম্যাথ সলিউশন করতে যাও তোমাদের প্রত্যেকের এই ম্যাথটা ভুল হয়ে যাবে,
কারণ একটা জিনিস খেয়াল করো, এই 2 এর গুণটা ইকের সাথে, ইকের মান কিন্তু পুরোটাই। তুমি যদি এখানে ব্রেকেট না ব্যবহার করে এইভাবে 2 ব্যবহার করো, এর অর্থ এই 2টা কার সাথে গুণ বোঝাচ্ছে? শুধুমাত্র 49x এর সাথে না। খেয়াল করে দেখো এখানে এই 2টা এখন কার সাথে গুণ মনে হচ্ছে? 49x। অথচ এই 2টা কিন্তু টোটাল ইকের সাথে যুক্ত হওয়ার কথা। আর টোটাল ইকেটা কত? এই পুরো মানটা না। তো এই জায়গাতে সবাই একটু খেয়াল করবা যে এখানে তুমি ব্রেকেট ব্যবহার করছো কিনা। যদি ব্রেকেট ব্যবহার না করো তাহলে কিন্তু তোমার উত্তর ভুল আসতে পারে। সুতরাং এই জায়গাতে অনেক স্টুডেন্ট ভুল করে, ব্রেকেটটা না দেওয়ার কারণে দেখা যায় যে 2 দিয়ে গুণ করে ঠিক, কিন্তু এইটার মানের সাথে যে ব্রেকেটটা ব্যবহার করতে হবে সেটা অনেকেই করে না, যার ফলে দেখা যায় তাদের ম্যাথ ভুল হয়ে যায়। তবে এই জায়গাটাতে খুবই সতর্ক থাকবা তোমরা। আচ্ছা, তাহলে আমরা পরবর্তীতে দেখি। তাহলে 49x এখন 2 দ্বারা গুণ করলে কিন্তু দুটারই গুণ আছে, কিন্তু ব্রেকেট না দিলে শুধু একটাকে গুণ বোঝাইতো। তা 2 দ্বারা যদি আমি পরে এটাকে গুণ করি, 2450 ইন্টু 2 আসে হচ্ছে 4900 মাইনাস 49 দ্বারা 2 রে গুণ করলে কত আসে? 98x। এখন আমার এখান থেকে কোন মানটা বের করতে হবে? x এর মানটা। তাহলে এই 98x ওই পাশ থেকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে অবশ্যই এই পাশে মাইনাস আছে, এই পাশে এসে কি হবে? প্লাস 49x প্লাস 98x ইকুয়াল টু 4900। তাহলে আমি যদি যোগ করি 98 প্লাস 49 147x 147x ইজ ইকুয়াল 4900। এখন x ইজ ইকুয়াল টু কত আসে তাহলে? 4900 ডিভাইড বাই 147। দেখো তো কত আসে? 4900 ডিভাইড বাই 147 আসে হচ্ছে 33.33, আরো আছে অনেক, 33 মিটার। তাহলে তুমি কি ধরছিলা? ভূমি হতে x মিটার উপরে, তাই x এর ভ্যালুটা কত? 33.33। তাহলে লাইনটা হয় কি? ভূমি হতে 33.33 মিটার উচ্চতায় সি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ হবে। ম্যাথ সলভ। অর্থাৎ এই ধরনের প্রশ্ন যদি আসে তোমার, ভূমি হতে কত উচ্চতায় গতি বিভবের দ্বিগুণ তিনগুণ হবে, আশা করি এই ধরনের ম্যাথ তোমরা পারবা। আচ্ছা, এইখানে যদি বিভব শক্তি গতি শক্তির দ্বিগুণ না বলে গতি শক্তি বিভব শক্তির দ্বিগুণ বলতো, গতিটা যদি বিভবের দ্বিগুণ হতো, তাহলে আমি ইকে ঠিক রাখতাম, বিভব শক্তি ইপিটাকে 2 দ্বারা গুণ করতাম। বুঝতে পারছো আশা করি? আচ্ছা, সবাই এটা উঠাই নিবা। আর এখানে আমি কিছুটা প্রশ্ন পরিবর্তন করে তোমাদের দেখাবো। ধরো এই জায়গায় বিভব শক্তি গতি শক্তি দ্বিগুণ না বলে যদি লেখা থাকতো অর্ধেক, এই জায়গায় যদি অর্ধেক লেখা থাকতো তাহলে তুমি ম্যাথটা কেমনে করতা? তাই বিভব গতি এর অর্ধেকের সমান, তখন আমি এখানে 2 দ্বারা গুণ না করে এখানে কি দ্বারা গুণ করতাম? হাফ দ্বারা গুণ করতাম। এ দ্বারা হাফ দ্বারা। আশা করি বাকি ক্যালকুলেশন তোমরা করতে পারতা। যদি বলতো 1/4 বা 1/3 হবে, 1/3 হবে, দেন তুমি কি করতা? 1/3, তাহলে এইখানে হাফের পরিবর্তে আমি 1/3 দিতাম। আশা করি সবাই বুঝতে পারছো। এখানে বাকি ক্যালকুলেশন তোমরা আশা করি পারবা। আচ্ছা, এই ধরনের আরেকটা ম্যাথ করবো 1/3 বা 2/3 দিয়ে। ধরো আমরা আরেকটা ম্যাথ যদি সলিউশন করার চেষ্টা করি যেখানে ভর উল্লেখ থাকবে না, উচ্চতার উল্লেখ থাকবে না, দেন ম্যাথটা কিভাবে আমরা করব? আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো। পরবর্তী একটা ম্যাথ যদি আমরা এইভাবে করার চেষ্টা করি যেখানে ভর এবং উচ্চতা কোনোটাই উল্লেখ থাকবে না। ধরো টোটাল উচ্চতা হচ্ছে, ধরো দেওয়া নাই উচ্চতা কত, দেওয়া নাই, জাস্ট এরকম একটা জিনিস দিয়ে তোমাকে বলা হয়েছে কত উচ্চতায় গতি শক্তি বিভব শক্তির 1/3 হবে। কত উচ্চতায়? আচ্ছা, ধরো এখানে উচ্চতাটা জাস্ট একটা উচ্চতা জাস্ট এটাই উল্লেখ করে দেই। এখানে ধরো
ধরো 100 মিটার, 120 মিটার মনে করো, 120 মিটার। এক্ষেত্রে প্রশ্ন করছে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে, অর্থাৎ এক্ষেত্রে তোমার ভরটা মিসিং। খেয়াল করো, আমরা এই পরবর্তী একটা ম্যাথ উচ্চতা মিস করে দেখবো। এখন আপাতত ভরটা মিস করে দেখি, ভরটা ধরো মিসিং আছে। এই ধরনের ম্যাথের সলিউশন তুমি কিভাবে করবা? আচ্ছা, আমি আমার অভিজ্ঞতার কথা বলি। ফার্স্ট টাইম যখন আমি স্টুডেন্ট ছিলাম, তখন এখানে আমার পরীক্ষাতে এইভাবে একটা ম্যাথ আসছিল, যেটাতে ভর উল্লেখ ছিল না। তখন আমি স্যারের কাছে গিয়ে বলছিলাম, স্যার এখানে তো ভর মিসিং, ভর নাই। তখন আমাকে স্যার একটা ধমক দিয়ে বলছিল যে এইটা ভর ছাড়াও করা যাবে, চেষ্টা করো। অবশ্য আমি চেষ্টা করে পারছিলাম, পরে ভরটাকে এম ধরছিলাম, এম ধরে ম্যাথের সলিউশন আনতে পারছিলাম। আশা করি তোমরাও পারবা। আচ্ছা, এই ক্ষেত্রে বলো তোমার কি কি দেওয়া আছে তথ্য? দেওয়া আছে এই টোটাল উচ্চতায় এ বি কত, 120 মিটার। বস্তুর ভর উল্লেখের ক্ষেত্রে নাই। ধরি বস্তুর ভর, এটা ধরে নাও তুমি, ধরি বস্তুর ভর এম কেজি, এম এ রেখে দেবা, দেখবা সর্বশেষ উত্তর ঠিকই তোমার চলে আসছে। এবার কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে? দেখো আগের ম্যাথটাতে আমি উল্লেখ করছিলাম ভূমি থেকে কত উচ্চতায়, এই ক্ষেত্রে কিন্তু এটা বলা নাই ভূমি থেকে কত উপরে অথবা শীর্ষ থেকে কত নিচে। এখানে বলছে জাস্ট কত উচ্চতায়। এটা তোমার নিজস্ব ইচ্ছা মতো, অর্থাৎ তুমি এটা ভূমি থেকে কত উপরে সেটাও ধরতে পারো, অথবা তুমি শীর্ষ থেকে কত নিচে সেটাও ধরতে পারো, সেটা তোমার ইচ্ছা। আর যদি করে স্পেসিফিক্যালি কোনো একটা নির্দিষ্ট করে দেয় যে ভূমি থেকে কত উচ্চতায়, তখন তোমাকে ভূমি থেকেই ধরতে হবে। এক্ষেত্রে কোনো বাধা ধরার নিয়ম নাই। তো আমি বলবো তোমরা সবসময় ভূমি থেকেই ধরার চেষ্টা করবা, যদি স্পেসিফিক কোনো কিছু উল্লেখ না থাকে। তাহলে ধরি ভূমি হতে 1 মিটার উচ্চতায় সি বিন্দুতে, ভূমি থেকে 1 মিটার উচ্চতায় সি বিন্দুতে, ধরো এখান থেকে 1 মিটার উচ্চতায় সি বিন্দুতে গতি শক্তি বিভব শক্তির 1/3 হবে। গতি শক্তি বিভব শক্তির 1/3 হবে, এটা আমি ধরে নিলাম। তো ভূমি থেকে কত উচ্চতায় ধরছো তুমি? 1 মিটার উচ্চতায়, অর্থাৎ বিসি এর ভ্যালু কত ধরছো তুমি? তাহলে বিসি ইজ ইকুয়াল টু 1 মিটার। তাহলে এসি কত আসবে খেয়াল করো তো। তাহলে এসি কত আসবে? এসি ইজ ইকুয়াল টু 120 মাইনাস এক্স, কারণ টোটাল উচ্চতা কত ছিল? 100 মিটার। তো বি থেকে সি পর্যন্ত যদি এক্স হয়, এক্স একটা ভ্যালু অবশ্যই আসবে 50 অথবা 60 বা কিছু একটা আসবে। ধরো 50 মিটার যদি ধরতে, বাকি অংশটুকু কেমনে বের করতা? 120 থেকে ওটা বাদ দিতা। তো এখানে যেহেতু এক্স চলক হিসেবে আছে, তাহলে এক্সটাই বাদ দাও। আশা করি বুঝতে পারছো। এবার আসো, এই সি বিন্দুতে গতি এবং বিভব আমি দুটাই বের করব। তাহলে অতএব সি বিন্দুতে, আচ্ছা, বিভব শক্তি, তো ইপি ইজ ইকুয়াল টু এম জি এইচ। এম এর ভ্যালু তো তুমি জানোই না, এমটাকে এমই রেখে যাও। আচ্ছা, জি এর মানটাও লেখার দরকার নেই, এটাও দেখবে এক সময় কাটাকাটি যাবে। তাহলে এম জি এইচ, এইচটা কত? বি থেকে সি পর্যন্ত উচ্চতা কত? কারণ সি বিন্দুতে যখন বিভব শক্তি বের করবো তখন উচ্চতা নিচ থেকে উপরে ব্যবহার করব। তাহলে নিচ থেকে উপর বলতে বিসি, বিসি এর ভ্যালুটা হচ্ছে এক্স, এভাবে রেখে দাও। এবার আসো সি বিন্দুতে কি শক্তি বের করবা? গতি শক্তি। এখানে যদি আমরা করার চেষ্টা করি সি বিন্দুতে গতি শক্তি, তাহলে ই কে ইজ ইকুয়াল হাফ এম ভি স্কয়ার। আর ভি স্কয়ারের সূত্র আমরা কি জানি? ভি স্কয়ার ইকুয়াল টু 2gh ইফ ইউ ইকুয়াল টু 0, যদি ইউ 0 হয় তো ভি স্কয়ার ইকুয়াল টু 2gh। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব, হাফ এম 2gh। আর এইচটা কত? সি বিন্দুতে তুমি কি শক্তি বের করছো? গতিশক্তি। গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা উপর থেকে কি কোন দিক? নিচের দিক। তাহলে এ থেকে সি পর্যন্ত উচ্চতা কত? যেটা আমরা একটু বের করেছিলাম 120 মাইনাস এক্স, দ্যাটস মিন হাফ ইন্টু এম ইন্টু 2, আচ্ছা 2g। আর এইচটা কত? এসি। আর এসি এর ভ্যালু হচ্ছে
120 মাইনাস এক্স। আশা করি বুঝতে পারতেছো। এখন দেখো তো, ইচ্ছা করলে তুমি ইচ্ছা করলে 2 2 কাটা দিতে পারো, তা আসে কি mg 120 মাইনাস এক্স। আশা করি এই পর্যন্ত সবাই বুঝছো। এবার দেখো তোমার শর্তটা কি বলছি, গতি শক্তি বিভব শক্তির 1/3 হবে, অর্থাৎ ইকেটা ইপি এর 3/1 তাহলে আমি শর্ত মতে লিখতে পারি এই ক্ষেত্রে, শর্ত মতে ইকেটা কার ইপি এর 1/3 এর সমান। দেখো শর্তটা বুঝতে পারো কিনা, এইগুলো লিখতে এই 1/3 1/4 এগুলো লিখতে অনেকে অনেক ভুল করে থাকে। এটা খেয়াল করবা, কাকে তুলনা করছে কার সাথে। এখানে গতি শক্তিকে তুলনা করছে কার সাথে, বিভবের সাথে। যার সাথে তুলনা করে এই 1/3 1/4 এই অংশগুলো তার সাথে অ্যাড হয়। আর যার সাথে যাকে তুলনা করবা তাকে একপাশে রেখে দিবা। তো এখানে তুলনা করা হয়েছে কাকে, গতি শক্তিকে তুলনা করেছে কাকে, গতি শক্তিকে কার সাথে, বিভব শক্তির সাথে। তাহলে গতিটাকে বিভবের সাথে তুলনা করলে এই 1/3 1/4 অংশগুলো কোথায় কার সাথে যুক্ত হবে, যার সাথে তুলনা করব তার সাথে। আচ্ছা তাহলে এবার আসো ইকে এর ভ্যালুটা কত, আমরা জানি ইকে এর ভ্যালু হচ্ছে mg 120 মাইনাস এক্স। আর ইপি এর ভ্যালুটা কত দেখো তো, ইপি এর ভ্যালুটা হচ্ছে mgx, mgx 1/3। আশা করি এটা এই পর্যন্ত সবাই বুঝতে পারছো। এখন একটা জিনিস খেয়াল করো তো, উভয় পক্ষ থেকে mg mg কাটা দেওয়া যায় না, তথ্যটা সহজ হয়ে যাবে। দেখো তো mg mg উভয় পক্ষ থেকে বাদ দিলে কি পাওয়া যায়, 120 মাইনাস এক্স, আর ওই পাশে থাকে এক্স ইন্টু 1/3। এটা বুঝতে পারছো কিনা। আচ্ছা দেখো 3 অংশটা এখানে ভাগ আছে না, এটা যদি এই পাশে পাঠিয়ে দাও তাহলে ভাগ থেকে এই পাশে এসে কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে 3 ইন্টু 120 মাইনাস এক্স, আর ওই পাশে থাকবে কি এক্স। তাহলে 3 দ্বারা যদি গুণ করো তাহলে 360 মাইনাস 3x ইজিক্যাল টু কত, এক্স। 3xটাকে যদি ওই পাশে নিয়ে যাও 360 ইকুয়াল টু এক্স প্লাস 3x। ওই পাশে আছে, আচ্ছা আমরা একটু পক্ষান্তর করে নেই, তাহলে 4x ইকুয়াল টু 360। আশা করি বুঝতে পারছো, 4x ইকুয়াল টু 360 আমি একটু পক্ষান্তর করে নিয়েছি। তাহলে x ইকুয়াল টু কত, 360 ডিভাইড বাই কত 4। বুঝতে পারছো, তাহলে এর ভ্যালু আসে কত 90 মিটার। তাহলে কি এখান থেকে 90 মিটার বলতে, তাহলে কত উচ্চতায় গতি বিভব শক্তির কত হবে 1/3। তাহলে আমি অ্যান্সারটা পেলাম কত 90। তাহলে আমি বলতে পারি যে ভূমি হতে 90 মিটার উচ্চতায় সি বিন্দুতে গতি শক্তি বিভব শক্তির 1/3 হবে। কত মিটার উচ্চতায়, 90 মিটার উচ্চতায়। আশা করি এই ম্যাথ সবাই মোটামুটি বুঝতে পারছো। তাহলে আমার মতো ভুল তোমরা করো না, যেটা হচ্ছে আমি এখানে বস্তুর ভর উল্লেখ না থাকাতে প্রথমে ভাবছিলাম এই ম্যাথটা সলিউশন করা যাবে না। আমি ভাবছিলাম প্রশ্নটা হয়তো ভুল আসছে, কিন্তু আসলে ভর উল্লেখ না থাকলেও তুমি এইভাবে ম্যাথ করতে পারবা। আমি মনে করি ভর উল্লেখ না থাকলে আগের ম্যাথের থেকে এটা আরো বেশি কি হয়েছে, সহজ হয়েছে। তো একটু বই পাশ থেকে আমরা এমজি এমজি জি এর ভ্যালুটাও কিন্তু আমি লিখি নাই, এমজি এমজি বাদ দিয়ে আশা করি ম্যাথটা আরো সহজেই সলভ করতে পারবো। তো আশা করি সবার কাছে ইজি লাগছে। তাই আমরা নেক্সট আরেকটা ম্যাথ আমরা সলিউশন করবো, যেখানে আমি বলছিলাম ভরের সাথে সাথে উচ্চতাও যদি কি থাকে মিসিং থাকে, তখন সেক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতার এরকম একটা ম্যাথ পরীক্ষাতে আসছিল, সম্ভবত 2019-এর কোনো একটা বোর্ডে, আমার ভুল হতে পারে। তো যাই হোক, তাহলে ওই ধরনের একটা ম্যাথ করবো যেখানে শক্তির সংরক্ষণশীলতার জন্য আমাকে ভর এবং উচ্চতা দুইটার একটা উল্লেখ থাকবে না। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, ধরো এখান থেকে এ থেকে বি পর্যন্ত এটার উচ্চতাও তোমার কাছে নাই, ধরো তোমার কাছে ভরও নাই, কোনো কিছু নাই। ধরো এখানে আরেকটা বিন্দু দিল সি বিন্দু, কোনো তথ্যই নেই, মনে করো 3টা বিন্দু এ বি সি বিন্দু। এখন ধরো উক্ত ক্ষেত্রে
তিনটি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা মানে কিনা। ধরো এই ধরনের একটা প্রশ্ন যেখানে কোনো তথ্যই নাই, উচ্চতা উল্লেখ নাই, কোনো ধরনের ভরও উল্লেখ নাই। আচ্ছা, যদি উচ্চতা এবং ভর যদি উল্লেখ না থাকে, তুমি একটু ধরে নেবা এইভাবে। একটা জিনিস খেয়াল করো তো, ধরি উচ্চতা এ বি ইজ ইকাল টু 8 মিটার। জাস্ট এইটুক টোটালটাকে তুমি ধরো 8 মিটার ধরে নিলা, আর এই বি সিটাকে তুমি ধরো এক্স ধরে নিলা। তাহলে এসি কত? টোটাল কিন্তু এইচ, তাহলে এসি এর ভ্যালু অবশ্যই আসবে এইচ মাইনাস এক্স। টোটাল এইচ, বিসি এর ভ্যালু কত ধরছো? এক্স। তাহলে এসি কত? এইচ মাইনাস এক্স। আচ্ছা, তাহলে বিসি কত ধরছো? এক্স মিটার। অতএব এসি কত? এইচ মাইনাস এক্স। আর বস্তুর ভর কত ধরবা? ভর এম কেজি। দেখো এখানে কোনো কিচ্ছু নাই, কোনো তথ্যই আমার কাছে নাই। আমি শক্তির সংরক্ষণশীলতা মানে কিনা যাচাই করতে পারবো। আচ্ছা ধরো এখানে আমরা ম্যাথের সলিউশন যদি আনার চেষ্টা করি, এই বিন্দুতে, বিন্দু কয়টা? এ, সি আর বি, তিনটা বিন্দুতে মোট শক্তি যদি এক আসে, তাহলে কিন্তু আমার শক্তির সংরক্ষণশীলতা মানছে, যেটা ম্যাথ আমরা আগে করে আসছিলাম। তাহলে যদি আমি এ বিন্দুতে বিভব শক্তি বের করি, তিনটা বিন্দুতে আমরা চেষ্টা করব সবগুলো বিভব শক্তি, তাহলে ইপি ইকুয়াল টু এম জি এইচ। আর এইচটা কত? টোটাল এ থেকে বি পর্যন্ত এ বি। তো এ বি এর ভ্যালু তুমি কত ধরছো? 8 মিটার। তাহলে আসে কি এম, এমই থাকবে। জি, ধরো জি এর মানটা ইচ্ছা করলে লিখতে পারো, আর যদি কম না আমি লিখবো না, জিটাকে জি লিখতে পারো। এইচই তো আসে। তাহলে কি বিন্দুতে? এ বিন্দুতে। আবার যদি বলি এ বিন্দুতে গতি শক্তি ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এ বিন্দুতে ভি কত? ইজ ইকুয়াল টু 0, কারণ সর্বোচ্চ উচ্চতায় ওর মধ্যে কোনো ব্যাগ নাই, জাস্ট ছেড়ে দেওয়া হবে বস্তুটাকে, কোনো ব্যাগ থাকবে না। তাই ব্যাগ যদি 0 আসে, তাহলে গতি শক্তিও কত আসার কথা? 0 আসার কথা, ভিটা যেহেতু 0। আচ্ছা, এখানে তুমি একটু লিখে দিতে পারো হাফ এম 0 বা 0 স্কোয়ার, তাহলে 0ই আসবে। অতএব এ বিন্দুতে মোট শক্তি এমজি এইচ জুল, এভাবে রেখে দেবা। এবার আসো পরবর্তী সি বিন্দুতে খেয়াল করার চেষ্টা করো। সি বিন্দুতে আচ্ছা বিভব শক্তি কত বের করতে? কত বিভব শক্তি? ইপি ইজ ইকাল টু এম জি এইচ। এখন এম কত তুমি জানো না, এম জি, আর এইচটা কোনটা ব্যবহার হবে? সি বিন্দুতে যখন বিভব শক্তি বের করবে উচ্চতা নিচ থেকে উপরে, দ্যাটস মিন কত? এক্স ব্যবহার হবে না, এম জি এক্স। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, সি বিন্দুতে অনুরূপভাবে যদি আমি কি বের করি? গতি শক্তি বের করি, গতি শক্তি। তাহলে ই কে ইজ ইকাল টু হাফ এম ভি স্কোয়ার। আর ভি স্কোয়ারের সূত্র কি জানো? 2 জি এইচ। আচ্ছা, তাহলে হাফ এম 2 জি এইচ। আচ্ছা, টু টু যদি কাটা দেয়, তাহলে এম জি, আর এইচটা কত? এ থেকে সি পর্যন্ত, দ্যাটস মিন কত? এ থেকে সি পর্যন্ত। সি পর্যন্ত যখন আমরা গতি শক্তি বের করবো, উচ্চতা উপর থেকে নিচের দিকে, তাহলে উপর থেকে নিচে তো এসি, এটার মান কত? এইচ মাইনাস এক্স। তাই যদি হয় এটা তাহলে এটা গুণ করলে কি আসে দেখো তো? এম জি এইচ মাইনাস এম জি এক্স। অতএব সি বিন্দুতে মোট শক্তি কত আসে দেখো তো? সি বিন্দুতে মোট শক্তি, তাহলে এম জি এক্স এটা ছিল হচ্ছে বিভব শক্তি, যোগ এম জি এইচ মাইনাস এম জি এক্স। এক্স দেখো তো, এই প্লাসের এম জি এক্স মাইনাসের এম জি এক্স কাটে না, তাই আসে কি টোটাল উচ্চতা বা টোটাল শক্তি এম জি এইচ। খেয়াল করছো?
দেখো তো এই বিন্দু মোট শক্তি কত ছিল, mgh জুল, আর সি বিন্দু কত আসছে, mgh জুল। আশা করি বুঝতে পারছো। আবার তাহলে আরেকটি বিন্দু বাকি আছে, যেটা হচ্ছে বি বিন্দু। তাহলে বি বিন্দুতে গতি শক্তি যদি বের করো, গতি শক্তি ইকে ইজ ইকাল হাফ এম বি স্কয়ার বা হাফ এম টু জি এইচ। এইচটা কোথায় বের করবা, এইচটা কত ধরবা তুমি, বি বিন্দু যখন গতি শক্তি উচ্চতা উপর থেকে নিচ, উপর থেকে নিচ পর্যন্ত উচ্চতা কত, এইচ, যেটা এবি ছিল। অর্থাৎ টু টু যদি কাটা তাহলে এম জি এইচ। এবং বি বিন্দুতে বিভব শক্তি কত দেখো তো, বি বিন্দুতে বিভব শক্তি ইপি ইকুয়াল টু mgh। এক্ষেত্রে এইচ কত, 0 না? অর্থাৎ সর্বনিম্ন উচ্চতা উপর থেকে ছেড়ে দিলে বি বিন্দু যখন পড়বে তখন উচ্চতা কত, 0। কারণ বিভব শক্তি উচ্চতার উপর ডিপেন্ড করে, উচ্চতা তো নাই, ভূমি থেকে উপর দিকে কোনো উচ্চতা নাই, তাহলে 0 আসবে। এখানে যদি 0 বসাই mg ইন্টু 0, তাহলে 0 আসে। অতএব বি বিন্দুতে মোট শক্তি কত দাঁড়ায় তোমার, mgh জুল। তাহলে খেয়াল করে দাও, এ বিন্দুতে মোট শক্তি mgh জুল, সি বিন্দুতে মোট শক্তি mgh জুল, বি বিন্দুতে মোট শক্তি mgh জুল। প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তির পরিমাণ কি, সমান। তাহলে দেখো এই ম্যাথের ক্ষেত্রে আমার কোনো প্রকার তথ্যই ছিল না, অর্থাৎ উচ্চতা এবং ভর কোনো প্রকার তথ্য না থাকা সত্ত্বেও আমরা তিনটা বিন্দুতে মোট শক্তি যে সমান এটা প্রমাণ করতে পারছি। আশা করি সবাই বুঝতে পারছো। এখানে আমরা আরো একটা ম্যাথ দেখার চেষ্টা করবো, যেটা পরীক্ষাতে বারবারই আসে। আচ্ছা, আলোচনা মানে কথা না বাড়িয়ে আমরা সেই ম্যাথটা দেখতে চাই। আশা করি এই ম্যাথটা সবাই বুঝতে পারছো, সবাই আশা করি নোট করে নিবা। আচ্ছা আসো, ধরো এই টোটাল উচ্চতা মনে করো 120 মিটার। এখন ধরো এই এ বিন্দু হতে 2 কেজি ভরের একটা বস্তু নিচের দিকে ছেড়ে দেওয়া হলো। ঠিক তখনই নিচে থেকে এখান থেকে 100 গ্রাম ভরের একটি বস্তুকে খাড়া উপর দিকে 100 মিটার পার সেকেন্ড বেগে উপর দিকে নিক্ষেপ করা হলো। তাহলে এটা খেয়াল করবো, একটা বস্তু উপর থেকে নিচের দিকে ছাড়া হয়েছে, ঠিক সাথে সাথে নিচ থেকে আরেকটা বস্তুকে 100 মিটার পার সেকেন্ড বেগে উপর দিকে খাড়া নিক্ষেপ করা হয়েছে। তাহলে একটা বস্তু পরন্ত আর একটা বস্তু নিক্ষিপ্ত, একটা বস্তু পরন্ত আর একটা বস্তু নিক্ষিপ্ত। এখন প্রশ্ন করে বসবে যে এই দুটি বস্তু শূন্যে কোথাও মিলিত হবে কিনা বা কোথাও দেখা হবে কিনা। অর্থাৎ একটা বস্তুকে আমরা ধরো উপর থেকে নিচের দিকে ফেলে দিয়েছি, এখানে একটা বস্তুকে উপর দিকে নিচের দিকে ফেলে দিলাম, আর একটা বস্তুকে নিচ থেকে উপর দিকে নিক্ষেপ করলাম। এখন প্রশ্ন হচ্ছে যে শূন্যের উপর এটা কখনো কি হবে কিনা, দেখা হবে কিনা। অর্থাৎ উপরের বস্তুটা পড়বে, নিচের বস্তুটা উঠবে, এইভাবে এদের মধ্যে কখনো দেখা হবে কিনা। অর্থাৎ বস্তুদ্বয় ভূপৃষ্ঠ ছাড়া দেখা হবে কিনা। ধরো এইটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে এ বস্তুটি ছেড়ে দেওয়ার 3 সেকেন্ড পর শক্তির পরিমাণ নির্ণয় করো, নির্ণয় করো। আচ্ছা, এই ম্যাথের সলিউশন আমরা একটা পরে দেখবো, আগে দেখবো ভূপৃষ্ঠ বস্তুদ্বয় ভূপৃষ্ঠ ছাড়া দেখা হওয়া সম্ভব কিনা। আচ্ছা, এক্ষেত্রে
দুইটা বস্তু, একটা উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে যেটাকে আমরা পড়ন্ত বস্তু বলবো, আর একটা বস্তুকে নিচ থেকে উপর দিকে নিক্ষেপ করছে যেটাকে আমরা বলবো নিক্ষিপ্ত বস্তু। আচ্ছা এবার দেখো, তাহলে ধরো এটা গ আর এটা ঘ, তাহলে গ এর অ্যান্সার যদি আমরা আনতে চাই তাহলে শুরু করি আমরা গ এর জন্য। পরন্ত বস্তুর ক্ষেত্রে বিষয়গুলো আগে দেখার চেষ্টা করো। পরন্ত বস্তুর ক্ষেত্রে দেখো তো, পরন্ত বস্তুর ক্ষেত্রে যখন 2 কেজি ভরের বস্তুটা আমি ছেড়ে দিয়েছিলাম তখন এর মধ্যে কত বেগ ছিল, জাস্ট ছেড়ে দিব, তাহলে আদি বেগ কত, ইউ ইজ ইকাল টু 0। পরন্ত বস্তুর ক্ষেত্রে ইউ ইজ ইকাল টু কত, 0। আচ্ছা এটা যে নিচের দিকে পড়ছে, এই ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে কে কাজ করছে, সেন্টার অফ গ্রেভিটি, অভিকর্ষ বল নিচের দিকে নামছে। এক্ষেত্রে জি এর মান কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রশ্ন হচ্ছে এটার নিচে কতটুকুন পড়বে মনে করো। আচ্ছা এটা না করে তাহলে আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে দেখি কি কি তথ্য আছে। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ ইউ ইজ ইকুয়াল টু কত, দেখো বলে 100 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে। তার নিচে থাকা বস্তুটা 100 গ্রাম ভরের বস্তুটাকে কত বেগে উপর দিকে নিক্ষেপ করছে, 100 মিটার পার সেকেন্ড বেগে। কত মিটার পার সেকেন্ড, 100 মিটার পার সেকেন্ড বেগে। এই ক্ষেত্রে গ্রেভিটি কাজ করবে। এখন এই পরন্ত বস্তুর ক্ষেত্রে আচ্ছা, আর মাঝখানে এ এবং বি বস্তুর মাঝখানে টোটাল ডিসটেন্স কত মিটার, 120 মিটার। তাহলে এই পরন্ত বস্তুটা নিচের দিকে কিছুটা নামবে আর নিক্ষিপ্ত বস্তুটা নিচ থেকে উপরে উঠবে। আচ্ছা পরন্ত বস্তুটা আমি ধরে নেই এই বস্তু দ্বয় টি সময় পরে মনে করো দেখা হবে, এটা যদি আমি ধরে নিলাম টি সময় পর বস্তুটা কি হবে, মিলিত হবে। এটা ধরে দেখি, দেখো তো ধরি টি সময় পর বস্তু দুটি মিলিত হবে, ধরে নিলাম। আর এই টি সময়ে এই পরন্ত বস্তু কিছুটা পথ নিচের দিকে নামবে, নিচের দিকে পড়বে। আর টি সময়ে এখান থেকে যে বস্তুটা উপর দিকে যাচ্ছে সেও কিছুটা পথ উপর দিকে কি উঠবে। তাহলে টি সময়ে কতটুকু নিচে নামবে সেটা বের করার চেষ্টা করি। অতএব পরন্ত বস্তুটা, যে বস্তুটা উপর থেকে পড়তেছিল, পরন্ত বস্তু টি সময়ে নিচে নামবে কত, দেখো তো তাহলে এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এই সূত্র সবাই আশা করি আমরা গতীয়তা দেখে জানি, এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এখানে মানগুলো যদি বসাই, পরন্ত বস্তুর ইউ কত 0 ইন্টু হচ্ছে টি প্লাস হাফ ইন্টু 9.8 টি স্কোয়ার। তাই 0 এবং টি এর গুণফল 0, 9.8কে হাফ করলে হয় 4.9 টি স্কোয়ার। তাই পরন্ত বস্তু উপর থেকে যেটা বস্তুটা পড়তেছে সেটার নাম ধরো H1 পরিমাণ আমি যদি দিই, তাহলে H1 ইকুয়াল টু কত আসলে 4.9 টি স্কোয়ার। এখন প্রশ্ন হচ্ছে নিক্ষিপ্ত বস্তুটা কতটুকু উঠবে, নিক্ষিপ্ত বস্তুটা কতটুকু উপরে উঠবে। নিক্ষিপ্ত বস্তুর টি সময়ে উচ্চতা, আমি তো টি সময় পর্ব মিলিত হবে সেটা তো ধরে নিয়েছিলাম, টি সময় পর বস্তু দুটি মিলিত হবে, তাহলে টি সময়টা যখন পরন্ত বস্তুটা পড়বে ওই সময়টি কিন্তু নিক্ষিপ্ত বস্তুটা উপর দিকে উঠতে থাকবে। তাহলে এর ক্ষেত্রে কোন সূত্র অ্যাপ্লাই করব, এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার। কেন মাইনাস, আমরা গতিগতার দিকে সবাই জানি যে পরন্ত বস্তুর ক্ষেত্রে সেন্টার অফ গ্রেভিটি একে হেল্প করে, কিন্তু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সেন্টার অফ গ্রেভিটি এর শক্তিটাকে বা ব্যাগটাকে কমায় দেয় উল্টা, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, মাইনাস। তাহলে আমরা বলতে পারি এইচ ইকুয়াল টু ইউটা কত, কত বেগে নিক্ষেপ করা হয়েছিল 100, নিক্ষিপ্ত বস্তুর আদি বেগ ছিল 100 ইন্টু কি টি মাইনাস হাফ ইন্টু 9.8 টি স্কোয়ার। আচ্ছা একটা জিনিস খেয়াল করি, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে উচ্চতাটা H2 ধরি, এটা খেয়াল করো। অর্থাৎ পরন্ত বস্তু যদি H1 পরিমাণ নিচের দিকে নেবে, নিক্ষিপ্ত বস্তু কতটুকু উঠবে, H2। আচ্ছা H2 অ্যাকচুয়ালি কত একটু খেয়াল করে দেখো তো। আচ্ছা ধরো টোটাল উচ্চতা যদি 120 হয়, এই যদি 60 মিটার নেমে আসে তাহলে নিক্ষিপ্ত বস্তু বাকি 60 মিটার উঠতে হবে না। অথবা ধরো পরন্ত বস্তুটা 80 মিটার নিচের দিকে নামলো, 80 মিটার,
80 মিটার নেমে থাকলে নিক্ষেপিত বস্তুটা উপর দিকে উঠবে কত, বাকিটুকুন বাকি কত 120 থেকে 80 যদি পরন্ত বস্তুটা পড়ে, বাকি থাকে আরো 40 মিটার। তাহলে এখন টোটাল উচ্চতা কত ছিল 120। তাই পরন্ত বস্তুটা যদি h1 পরিমাণ নিচের দিকে নামে, h1 পরিমাণ নিচের দিকে নামে, তাহলে নিক্ষিপ্ত বস্তু বাকি অংশটুকু উপরের দিকে উঠবে না। তাহলে h2টা বেসিক্যালি কত, h2টা হচ্ছে বেসিক্যালি 120 মাইনাস h1, অর্থাৎ বাকি অংশটা। পরন্ত বস্তু যতটুকু নিচের দিকে পড়বে, নিক্ষিপ্ত বস্তু ওই বাকি অংশটাতে উপর দিকে উঠবে যদি মিলিত হয়। আশা করি বুঝতে পারছো। পরন্ত বস্তু যতটুকু নামবে, ধরো টোটাল উচ্চতা কত ছিল 120 মিটার, ধরো পরন্ত বস্তুটা 80 মিটার নামলো, এটা ধরে নাও মনে মনে 80 মিটার নামলো, তাহলে নিক্ষিপ্ত বস্তুটা কতটুকু উঠবে বাকি অংশ। তাহলে 120 মাইনাস 80 দ্যাটস মিন 40 মিটার। আমি দেখো এখানে সেই লজিকটাই ব্যবহার করছি। h1 এর ভ্যালু যদি আমি জানি না, h1টা যদি 80 মিটার হয়, তাহলে h2টা বাকিটা উঠবে কতটুকু, বাকি অংশ 120 মাইনাস h1। আশা করি বুঝতে পারছো। তাহলে এই ক্ষেত্রে যদি আমি মানটা ব্যবহার করি 120 মাইনাস h1 এর ভ্যালুটা আমি আগের সমীকরণটাতে পেয়েছিলাম 4.9 টি স্কোয়ার, তাহলে আসতে হচ্ছে 4.9 টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 100 টি মাইনাস এখানে কত 4.9 টি স্কোয়ার আসে। দেখো তো এটা বুঝতে পারছো কিনা। যদি তাই হয়ে থাকে 120 4.9 টি স্কোয়ারটা যদি ওই পাশে নিয়ে যাই, ওই পাশে আছে 100 টি মাইনাস 4.9 টি স্কোয়ার, এই 4.9 টি স্কোয়ারটা ওই পাশে গেলে মাইনাস আছে, ওই পাশে হবে কি প্লাস 4.9 টি স্কোয়ার। দেখো তো প্লাসের 4.9 টি স্কোয়ার মাইনাসের 4.9 টি স্কোয়ার কাটা যায় না, এটা এটা যদি কাটা যায় তাহলে 120 ইজ ইকুয়াল টু কত 100 টি আসে না। তাহলে যদি 120 ডিভাইড বাই কত দেই 100, তাহলে টি এর ভ্যালুটা চলে আসে না। তাহলে 120 ডিভাইড বাই 100 কত আসে, 120 ডিভাইড বাই 100 আসছে হচ্ছে 1.2। অতএব টি ইজ ইকুয়াল টু 1.2 সেকেন্ড। তাহলে আমি জানি কি ধরছিলাম, বস্তু দুটি টি সময় পর বস্তু দুটি কি হবে মিলিত হবে। তাহলে কত সেকেন্ড পর বস্তু দুটি মিলিত হবে 1.2 সেকেন্ড পরে। আচ্ছা এবার এই টি এর ভ্যালুটা যদি আমি ধরো এটাকে যদি একটা সমীকরণ দিতাম, এক নঙে বসে দিই, তাহলে চলে আসবে যে টি সময় পর প্রথম বস্তুটা কত নিচে নামার পর তাদের দেখা হবে, অর্থাৎ h1 এর ভ্যালুটা চলে আসবে। তো টি এর মান যদি এক নঙে বসাই, টি এর মান এক নং এ বসিয়ে পাই, তাহলে কি আসবে দেখো তো। তাহলে টি এর মান হবে কত, তাহলে 4.h1 ইকুয়াল টু 4.9, টি কত 1.2 স্কয়ার। দেখো তো কত আসে, তো 4.9 ইন্টু 1.2 স্কয়ার 7.056 মিটার। অর্থাৎ পরন্ত বস্তুটা এখান থেকে নিচের দিকে পড়ার সময় 7.056 মিটার নিচে বস্তুটা কি হবে পরস্পরের সাথে দেখা হবে। আশা করি বুঝতে পারছো সবাই। আচ্ছা দাঁড়াও জাস্ট এ মিনিট। আচ্ছা ঠিক আছে, তাহলে বস্তুদ্বয় ভূপৃষ্ঠ ছাড়া কোথাও দেখা হবে কিনা, অর্থাৎ দেখা হবে, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা থেকে কত মিটার নিচে 7.056 মিটার নিচে বস্তুদ্বয়ের মধ্যে কি হবে মিলিত হবে, অর্থাৎ দেখা হবে। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছো। এবার এর ঘয়ের অংশ যেটা আছে, এই বস্তু ছেড়ে দেওয়ার 3 সেকেন্ড পর শক্তির পরিমাণ নির্ণয় করো। আচ্ছা এটা মুছে দেয় সবাই, উঠাই নিও খাতায়। এখন এই বস্তু ছেড়ে দেওয়ার 3 সেকেন্ড পর, আচ্ছা এই বস্তুটা কে ছিল সর্বোচ্চ উচ্চতা, এই বস্তু এর ভর ছিল কত কেজি 2 কেজি। তা এই বস্তুটা যদি আমি ছেড়ে দিই তার 3 সেকেন্ড পর, 3 সেকেন্ড পর কতটুকু নিচে নামবে সেটা আগে বের করতে হবে।
তাহলে এই বস্তুর জন্য ঘ নাম্বারের তথ্য যদি দিলে এই বস্তুর কি কি তথ্য আছে তুমি আগে লিখে নেবা। এই বস্তুর ভর এম কত কেজি, 2 কেজি। বস্তু যখন ছেড়ে দিচ্ছে এর আদিবেগ কত, ইউ ইজ ইকুয়াল টু 0। এর গ্রেভিটি কত, জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কত সেকেন্ড পরের দরকার, 3 সেকেন্ড করার, কারণ 3 সেকেন্ড পরে বস্তুটা কিছুটা নিচে নেমে আসবে, 120 মিটার উপরে থাকবে না, কিছুটা উচ্চতা নিচে নেমে আসবে। তো 3 সেকেন্ড পর কতটুকু উচ্চতা নামে একটু বের করে দেখার চেষ্টা করতে, এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এখন ইউ তো 0 প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু 3 স্কোয়ার। দেখো তো এর উচ্চতাটা কত আসে, 44.1, 44.1 মিটার। তাহলে টোটাল উচ্চতা কত ছিল, 120। দেখো এখানে তোমরা একটা চিত্র নিজে আঁকায় নেওয়ার চেষ্টা করবা নিজের সুবিধার জন্য। অর্থাৎ টোটাল উচ্চতা ছিল 120 মিটার। 3 সেকেন্ড পর বস্তুটা কতটুকুন পড়বে এখান থেকে এখানে, ধরো এ বিন্দু, ধরো বি বিন্দু, আর ধরো সি বিন্দু, তাহলে কতটুকু পড়ছে, 44.1 মিটার। ধরো এই বি বিন্দুতে এসে বস্তুটা পড়বে 3 সেকেন্ড পরে। প্রশ্ন করছে ওই বিন্দুতে দেখো, অর্থাৎ এই বস্তু ছেড়ে দেওয়ার 3 সেকেন্ড পর শক্তির পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ 3 সেকেন্ড পর বস্তুটা আসবে কোন জায়গায়, এই বি বিন্দুতে। তো এই বি বিন্দুতে মোট শক্তি কত এটাই তোমাকে বের করতে বলছে। তাহলে এ থেকে বি পর্যন্ত 44.1 হয়, বি থেকে সি পর্যন্ত বাকি অংশ না, 120 মাইনাস 44.1। বুঝতে পারছো কিনা? তাহলে এবার ওই বিন্দুটাতে বি বিন্দুটাতে মোট শক্তি কত এটা আমাকে বের করতে হবে। বি বিন্দুতে, বি বিন্দুতে গতি শক্তি, ধরো গতি শক্তি ই কে ইজ ইকুয়াল হাফ এম ভি স্কয়ার বা হাফ এম টু জি এইচ। এখন মান যদি বসে হাফ ইন্টু 9.8, বি বিন্দু যখন গতি শক্তি বের করবা উচ্চতা উপর থেকে নিচের দিক, তাহলে কত আসবে, 44.1। তাহলে 44.1, দেখো তো এটা কত আসে, টোটাল আসছে হচ্ছে আমার 864.36 জুল। আচ্ছা বি বিন্দুতে আমরা গতিশক্তি পেয়েছি, এখন বি বিন্দুতে গতিশক্তির পরে বিভব শক্তি, যদি বিভব শক্তি বের করতে চাই তাহলে কত আসে দেখো তো। তাহলে ইপি ইজ ইকাল টু এম জি এইচ, এইচ কোনটা ব্যবহার করবা, বিসি টুকু। তাহলে বিসি কত ছিল এখানে একটু বের করে তো, বিসি ইজ ইকুয়াল টু 120 মাইনাস 44.1 আসে হচ্ছে 75.9 মিটার। তো এক্ষেত্রে আমরা এম হচ্ছে 2, জি হচ্ছে 9.8 ইন্টু 75.9টা ব্যবহার করব, ইন্টু 9.8 ইন্টু 2 আসছে হচ্ছে 1487.64 জুল। অর্থাৎ বি বিন্দুতে মোট শক্তি, মোট শক্তি 864.36 যোগ 1487.64, যদি যোগ করি আমরা 864.36 আসছে হচ্ছে 2352, 2352 জুল। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছো। তাহলে এই ধরনের প্রশ্ন যদি আসে এর হতে ছেড়ে দেওয়ার 3 সেকেন্ড পর মোট শক্তি কত আশা করি বের করতে পারবা। আচ্ছা 3 সেকেন্ড পরে মোট শক্তি কত আসলো, 2352। এখন যদি প্রশ্নটা একটু ঘুরে বলতো যে ছেড়ে দেওয়ার সময় এবং তার 3 সেকেন্ড পরে মোট শক্তি কত, ছেড়ে দিছে তখন যখন এই বিন্দু থাকবে তখন ওই বিন্দুতে তুমি বিভব শক্তি পাইতা, অবশ্যই বিভব শক্তি দাও 2352 পাইতা। আবার 3 সেকেন্ড পরে এই হিসাবটুকু যদি চাইতো তখনও এটা করতে পারতা। অথবা প্রশ্নটা যদি বলতো ছেড়ে দেওয়ার 3 সেকেন্ড পর এবং ভূমিতে স্পর্শ করার সময় শক্তির নৃত্যতা মানছে কিনা, তাহলে ভূমিতে স্পর্শ করার সময় অর্থাৎ সি বিন্দুতে তখন এর মধ্যে টোটালটা কি শক্তি হতে রূপান্তর হয়ে গেত, গতি শক্তিতে।
গতিশক্তি তুমি সি বিন্দু গতিশক্তি হিসাব করে দেখতা, তাও 2352 জুলই আসতো। তো এইভাবে এখান থেকে শক্তির নিত্যতার প্রশ্ন করতে পারে। আশা করি এইটুকু যদি করতে পারো, এটার সলিউশন যদি আনতে পারো, যে কোনো আরো যে কোনো বিন্দু এ বিন্দু অথবা সি বিন্দু তোমাকে যদি মোট শক্তির পরিমাণ বের করতে দেয় অথবা শক্তির নিত্যতা কত বা নিত্যতা মেনে চলেছে কিনা যদি বের করতে দেয়, তোমরা আশা করি পারবা। তো এই ছিল আমাদের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের বেসিক ক্লাস। আমরা পরবর্তীতে এই অধ্যায়ের বেশ কিছু বোর্ডের সৃজনশীল এবং জ্ঞানমূলক অনুধাবক এবং এমসিকিউগুলো সমাধান করার চেষ্টা সবাই করব। আজকের মতো এখানেই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তাওহিদ কোচিং সেন্টারের পক্ষ থেকে আবারও সবাইকে জানাচ্ছি স্বাগতম, এবং আশা করি তোমরা সবাই ভিডিওগুলা মনোযোগ সহকারে দেখবা, একটু হলেও তোমাদের উপকার হবে। আচ্ছা, আজকের মতো এখানেই বিদায়। তোমরা সবাই ভালো থাকো, আমার জন্য সবাই দোয়া করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।